ফুড ট্যুর অ্যান্ড ফ্যামিলি চ্যানেলের তরফ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। বন্ধুরা, আজ আমরা যাব উত্তর কলকাতায় অবস্থিত কুমোরটুলিতে। মেট্রো করে গেলে কুমোরটুলি পড়ে ইন বিটুইন শ্যামবাজার অ্যান্ড শোভাবাজার মেট্রো স্টেশন। এখান থেকে +- 1 কিলোমিটার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে। আমরা শ্যামবাজার মেট্রো স্টেশনে নেমে এইসব শিল্পকলা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল মেট্রো স্টেশনের মধ্যে। কুমোরটুলি নামটা মনে এলেই চোখের সামনে ভেসে ওঠে মা দুর্গার মৃন্ময়ী মুখ। এখন কুমোরটুলিতে আসবেন কিভাবে? বর্ধমান বা ওই দিক থেকে যারা আসছেন তারা হাওড়ার ট্রেন ধরে নেবেন। স্টেশনে নেমে ফেরিঘাট যাওয়ার সুড়ঙ্গ পথ আছে লঞ্চ ধরার জন্যে। লঞ্চের ওপরে লেখা আছে হাওড়া, গোলাবাড়ি, আহিরিটোলা, শোভাবাজার, বাগবাজার। শোভাবাজার ঘাটে নামতে হবে কুমোরটুলি যাওয়ার জন্য। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেমে আমরা এই পাঞ্জাবি হিন্দু হোটেলে ফিশ ফ্রাই খেয়ে নিলাম, বেশ ভালোই ছিল কোয়ালিটি। এখানে মূল্য তালিকা বা মেনু দেখা যাচ্ছে কি কি পাওয়া যায় এখানে, আর অ্যাড্রেস হচ্ছে এই এপিসি রোডের ওপর। ঠিকঠাক দামের মধ্যে ভালো খাবারই পাওয়া যায়। এটা একেবারে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যে গোলবাড়ির মাংসের দোকান আছে তার ঠিক পাশে। খুব চাপ, হ্যাঁ, খেতে খেতে যাচ্ছি। আমরা আছি এখন শ্যামবাজারে পাঁচমাথার মোড়ে। প্রসঙ্গত বলে রাখা দরকার, আমরা গেছিলাম গণেশ পুজোর কিছুদিন আগে, তাই গণেশ পুজো প্রস্তুতির একটা আলাদা তৎপরতা পুরো কুমোরটুলি জুড়ে লক্ষ্য করা যায়। হাতিবাগান থেকে অটো ধরেও সোজা কুমোরটুলি আসা যায়। অটো ভাড়া নেবে 20 টাকা। শোভাবাজার ক্রসিং পেরিয়ে সোজা গিয়ে শোভাবাজার যে লঞ্চ ঘাট আছে তার ঠিক আগের ক্রসিংয়ে নেমে একটুখানি গেলেই কুমোরটুলি। এইভাবেও যাওয়া যেতে পারে। গণেশ ঠাকুরের জন্য এখন গণেশ তৈরি হচ্ছে। কিছুদিন পরে দুর্গাপুজো বলে এখানে ওই বড় দুর্গাটা আছে, এখানে আবার একচালার দুর্গাও তৈরি হচ্ছে। যে কাঠামোটা সেটা হয়ে মাটি লেপা হয়ে গেছে। এবারে তার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আরও বড় একটা দুর্গা। কিন্তু যেহেতু সামনেই এখন গণেশ পুজো চলে এসছে, 7 তারিখ গণেশ পুজো, ওই জন্য গণেশ নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু বাকি যে প্রস্তুতি সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে চলছে। এদিকেও আরেকটা দুর্গা আছে, ওদিকেও আরেকটা দুর্গা আছে। ভেতরে তো বায়না, ভেতরেও অনেকগুলি দুর্গা আছে, দেখাতে পারো তুমি। এই সকল বড় ছোট মাঝারি সাইজের গণেশ দেবতার মাঝখানে আমি আমার গোপালকে বসিয়ে ভিডিও করছি। ভালো লাগে তো। হিন্দুদের বিশ্বাস মতে তাদের দেবদেবীর সংখ্যা 33 কোটি। এদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবতত্ত্ব ও হিন্দু ধর্ম বইতে বলেছেন, হিন্দুর মুখে তো শুনি হিন্দু দেবতা 33 কোটি, কিন্তু দেখি বেদে আছে দেবতা মোটে 33টি। ব্যাপারটা কি দাঁড়ালো বোঝা গেল না। সত্যি কি হিন্দুদের দেবতার সংখ্যা 33 কোটি? ঋগ্বেদে উল্লেখ মেলে প্রধান 3 দেবতার, অগ্নি, বায়ু এবং সূর্য। আবার বেদে 10ম অধ্যায়ে
দেবতার সংখ্যা বেড়ে হচ্ছে 33। 11 জন মর্তবাসী, 11 জনের অবস্থান শূন্যে, বাকি 11 জন অন্তরিক্ষে। এখানে কোটি শব্দের অর্থ সংখ্যা নয়, বরং সংস্কৃততে কোটি শব্দের আরেক অর্থ শ্রেণী। এখানে সেই অর্থেই কোটি শব্দের প্রয়োগ। বেদের উল্লেখ অনুযায়ী এই দেবতারা হলেন দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু ও 2 অশ্বিন। এই 33 কোটি দেবতারাই হলেন হিন্দুদের আরাধ্য। কুমোরটুলিতে অনেক প্রতিমাই দেখলাম যেগুলো 50-60% কাজ হয়ে গেছে। অবশ্য খুব বড় বড় আইটেমগুলোর সেগুলো অনেকটাই কাজ হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো দেখলাম কাজ একটু পিছিয়ে আছে, ব্যাপারটা একটু মিক্সড আছে। কিছু কিছু প্রতিমা যেগুলো আগে ডেলিভারি হবে, যেমন যেগুলো আমরা দেখছি, এগুলো অনেকটাই এগিয়ে গেছে, যেহেতু আগে এরা ডেলিভারি নেবে, সেই জন্যে প্রিপারেশান চলবে। টাইম তো কমই আছে, চারিদিকেই মা আসছে। একটা অন্যরকম পরিবেশ, একটা অন্যরকম ভালো লাগা। দামের ব্যাপারে বড় বড় ঠাকুরের রেঞ্জ 40-50-এর ওপরে। তার উপরে দাম ডিপেন্ড করছে কীরকম আপনি সাজসজ্জা নেবেন, কীরকম অলংকার নেবেন, তার উপরও। কাজেই এর উপরে ব্যাপারগুলো ডিপেন্ড করে। আমরা গেছিলাম গণেশ চতুর্থীর আগে। সব গণেশ ঠাকুর খুব জোর কদমে তৈরি হচ্ছে, সামনে যেহেতু গণেশ পুজো ছিল। মহালয়ার দিন কুমোরটুলিতে এলে কিন্তু বেশ দর্শনীয় ব্যাপার। সারা কলকাতার লোক প্রায় কুমোরটুলিতে চলে আসে এই চক্ষুদানের জন্যে। একটু ভিড় হয়, কিন্তু এটা আবার কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমরা এই কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতির অফিসে এসে ভিডিও করার পারমিশনটা নিয়ে নিলাম। আজকের দিনের জন্য মোবাইলে করব। হ্যাঁ, একদিনও না, এই কয়েক ঘন্টা। এটা আমাদের এখানে ডাক্তার বসে তো, হ্যাঁ, এবার এই ওষুধপত্রের জন্য আমাদের কিছু পয়সা লাগে। এই যেমন আজকে একটা ক্যাম্প। আমার নাম টাম কিছু লাগবে, এটা হলেই হয়ে গেল। আচ্ছা, কিন্তু 50 টাকার জন্য কি 1 মাস নাকি? না, ও আজকে আবার একদিন নিলে আবার একটা করাতে হবে। 100 টাকা করে নি। ও 100 টাকা করলে কি 1 মাসের? 1 মাসের ফুল সিজন। ঠিক আছে, থাক, এটাই থাক, আপাতত থাক। আবার বেকার আবার দেবেন কেন? মৃৎশিল্প সমিতি, সুজিত পাল। আপনি কি সেক্রেটারি এখানকার? না, কোষাধ্যক্ষ। আচ্ছা, এখানে যে আমরা আসবো বা সাধারণ মানুষ আসবে, কি ফেসিলিটি পাবে তারা? ব্যাপারটা এখানে আমাদের মৃৎশিল্প এরিয়া, আমরা যে সমস্ত মৃৎশিল্পীরা বেশিরভাগটাই 90% মৃৎশিল্পীদের আমাদের সমিতির অভ্যন্তরেই আছে, তারা মেম্বার। আমরা শিল্পীদের বিভিন্ন রকম পরিষেবা দিই। এছাড়া যারা দক্ষিণ 24 পরগনা থেকে আগত পটিয়া বৌদ্ধর ভাই পুজোর সময় ঠাকুর বইতে আছে, আচ্ছা, চোর ডাকাতজনিত অনেক সমস্যা থাকে, জ্বর জ্বালা হয়, তাদেরও চিকিৎসার ব্যবস্থা আমরা করি। এছাড়া শিল্পীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দেয়, সেগুলো যেহেতু সমিতি আমরা, তার দায়ে আমরা তাদের সমস্ত দেখভালের দায়িত্ব আমার সমিতি। হ্যাঁ, এইসবের জন্যই সমিতি আমাদের। আর এই ছবিটা মূলত, এই ছবি পারমিশন কার্ডের থাকে, আমরা এই স্বাস্থ্য পরিষেবাটা মূলত দিই। আমরা মেডিকেল ইউনিট চালাই একটা সারা বছর। লোকাল মানুষ এবং শিল্পী, মৃৎশিল্পী, সাজশিল্পী যত আছে তারা সেই পরিষেবাটা পায়। এবং অ্যাম্বুলেন্স আছে, দেবরাত্রির সে ব্যবস্থাও আছে আমাদের।
আচ্ছা, মানে পরিষেবা মানে কি চক্ষু থেকে শুরু করে সব, সমস্ত কিছু? সব ও, মানে কারো হার্ট অ্যাটাক হয়ে গেল, মানে বলতে না, প্রাথমিক চিকিৎসাটা আমরা দিই। প্রাথমিক হ্যাঁ, চিকিৎসা। আর বড়- সেরকম মনে কোনো হসপিটালে হ্যাঁ, এরকম যদি এমার্জেন্সি? এমার্জেন্সি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো লাগলো। আর অনেক সুবিধা হবে আশা করি মানুষের এটা জেনে। কুমোরটুলির আরেকটা ইউনিক জিনিস কয়েক বছর ধরে শুরু হয়েছে, সেটা হচ্ছে ট্রাম ক্যাফে। ট্রাম কার্ডের মধ্যে তাতে ভারে চা পাওয়া যায়, বিস্কুট পাওয়া যায়, পাউরুটি সবই পাওয়া যাচ্ছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে আশা করি। গণেশ ঠাকুরের সাজানোর পর্ব চলছে, সূক্ষ্ম কাজ, খুব মন দিয়ে করতে হয়, অদ্ভুত সুন্দর লাগছে। কুমারটুলির নামটি এসছে বাংলা শব্দ কুমোর মৃৎশিল্পী এবং টুলি ছোট জায়গা থেকে। কুমারটুলির মৃৎশিল্পীদের বংশপঞ্জি নদিয়ার কৃষ্ণনগরের সাথে যুক্ত, যেখানে মাটির মডেলিং কাজের জন্য খ্যাতি আছে। ব্রিটিশ আমলে কুমারটুলির মৃৎশিল্পীরা দুর্গাপূজার জন্যে দেবী দেবতার প্রতিমা তৈরি করতে এখানে এসেছিলেন এবং পরবর্তীকালে এখানে স্থায়ীভাবে বসতি গ্রহণ করেন। কুমারটুলিতে ঢুকে পড়েছি, এখন চারিদিকেই প্রায় যুদ্ধ প্রস্তুতির মতো সাজো সাজো রব। এবারে দেখতেই পাচ্ছেন, এই যে কাগজটা দেখছেন, এটা আর কি যারা বায়না করে গেছে তাদের টাঙানো কাগজ। এবার অলরেডি এই মূর্তিটা তার মানে বায়না হয়ে গেছে। আর আমি ফটোর পারমিশন করিয়ে নিলাম, এখানে এটা দেখাচ্ছি, ফটো পারমিশন কার্ড। এইটা দিলে আর কি আপনাকে ফটো পারমিশনের জন্য এটা করিয়ে নিতে হবে, এবং এটা করলে আর কি কোথাও আপনাকে এই ফটোর ব্যাপারে আটকাবে না। শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব রাজা কৃষ্ণচন্দ্রের অনুপ্রেরণায় প্রায় 1757 সালে তার পরিবারের বাড়িতে দুর্গাপূজার প্রথা শুরু করেন। কুমারটুলির মৃৎশিল্পীরা সাধারণত মাটির বন্ধুত্বপূর্ণ উপকরণ ব্যবহার করে প্রতিমা তৈরি করেন। কুমারটুলি কথ্য উচ্চারণে কুমোরটুলি কলকাতার উত্তর ভাগে অবস্থিত একটি পাড়া। এই অঞ্চলটি পটুয়া পাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসেবে বিখ্যাত। কুমারটুলি অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজন বিদিত। কলকাতার এই অঞ্চল থেকে দেবী দেবতার প্রতিমা কেবলমাত্র শহরের সর্বজনীন ও ঘরোয়া পুজোর জন্যেই সরবরাহ করা হয় তাই না, অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরেও রপ্তানি করা হয়। কুমারটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প বা মৃৎশিল্প কেন্দ্রও বটে। শোভাবাজার সুতানুটিতে অবস্থিত কুমারটুলি 17 দশকের গোড়া থেকে কুমারটুলির ইতিহাস। যখন কৃষ্ণনগর থেকে কুমোররা এসে বসবাস করতে শুরু করেছিল কলকাতায়, প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল 1606 সালে। অবিভক্ত বাংলার নদিয়া জেলার মহারাজা ভবানী মজুমদার দুর্গাপুজোর প্রচলন শুরু করেন। পরে নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে কুমোররা ভালো আয়ের আশায় এই কলকাতায় বসবাস করতে শুরু করেন। এরপর 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতায় দুর্গাপূজা শুরু করেন। তখনকার দিনে কুমোররা জানতো না যে সিংহ কীরকম দেখতে হয়, তাই রাজা নবকৃষ্ণদেবের বাড়ির দুর্গা প্রতিমায় সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয়। সেটির প্রচলন আজ অবধি আছে। 1757 সালে পলাশির যুদ্ধে জয়লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করে।
গোবিন্দপুর গ্রামে কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপনের সিদ্ধান্ত নেয়। এই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় সুতানুটি অঞ্চলে। গোবিন্দপুরের ধনী সম্প্রদায় পাথুরিয়াঘাটা ও জোড়াসাঁকো অঞ্চলে বসতি স্থাপন করে। এর পাশাপাশি গড়ে ওঠে অন্যান্য কয়েকটি অঞ্চলও। কোম্পানির ডিরেক্টরদের আদেশানুসারে জন জেফানিয়া হলওয়েল নামে একজন সাহেব কোম্পানির মজুদদের জন্যে পৃথক পৃথক অঞ্চল সেপারেট ডিস্ট্রিক্টস টু দ্য কোম্পানিজ ওয়ার্কম্যান বন্টন করেন। এইভাবে কলকাতার পেশীয়দের অঞ্চলগুলি বিভিন্ন পেশাভিত্তিক পাড়ায় বিভক্ত হয়ে পড়ে। এইভাবেই সুড়িপাড়া, কলুটোলা, চুতরপাড়া, আহিরিটোলা ও কুমারটুলি প্রভৃতি অঞ্চলের উৎপত্তি ঘটে। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে বড়বাজার অঞ্চলের আগ্রাসনের শিকার হয়ে উত্তর কলকাতার মৃৎশিল্পীরা শহর ছেড়ে চলে যান। কিন্তু কুমারটুলির পটুয়ারা যারা গঙ্গা মাটি সংগ্রহ করে মাটির পাত্র ইত্যাদি তৈরি করে সুতানুটি বাজারে অধুনা বড়বাজার বিক্রি করতেন, তারা টিকে যান। পরবর্তীকালে তারা ধনী সম্প্রদায়ের বাড়ির পুজোর নিমিত্ত দেবদেবীর প্রতিমা নির্মাণ করতে শুরু করেন। কলকাতা ও বাইরে বারোয়ারি বা সার্বজনীন পুজোর প্রচলন হলে পূজা কমিটিগুলি কুমারটুলি থেকে প্রতিমা সংগ্রহ করতে থাকেন। কুমারটুলি পাড়ায় অতীতের কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তির বাসস্থান ছিল। 1700 সালে কুমারটুলির নন্দরাম সেন কলকাতার প্রথম কালেক্টর নিযুক্ত হন। তাকে ব্ল্যাক ডেপুটি বলা হতো। কুমারটুলি অঞ্চলে বর্তমানে তার নামে একটি রাস্তা আছে। পরবর্তী ব্ল্যাক ডেপুটি গোবিন্দরাম মিত্র এই অঞ্চলে 50 বিঘা মানে 16 একর জমিতে এক বিরাট প্রাসাদোপম বাড়ি নির্মাণ করেছিলেন। লৌকিক ছড়ায় উল্লিখিত বনমালী সরকারের বাড়ি ঊনবিংশ শতাব্দী পর্যন্ত কুমারটুলিতে অবস্থিত ছিল। কুমারটুলিতে তার নামে একটি গলিপথ রয়েছে। এছাড়া কলকাতার বিখ্যাত মৃৎশিল্পীদের অধিকাংশই কুমারটুলিতে বাস করেন। কুমারটুলির টোটাল এরিয়া হচ্ছে 19,392 স্কোয়ার মিটার মানে 19,392 স্কোয়ার মিটার। 3টি রাস্তা কুমারটুলিকে ঘিরে আছে। একদিকে দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিট, একদিকে রবীন্দ্র সরণি এবং অন্যদিকে বনমালী সরকার স্ট্রিট। কলকাতা পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডে কুমারটুলি অবস্থিত। এই অঞ্চলের পূর্বে রবীন্দ্র সরণি ও পশ্চিমে হুগলি নদী। পাড়াটি আহিরিটোলা ও শোভাবাজারের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। কুমারটুলির শিল্পীদের দুর্গা প্রতিমার বিশেষ খ্যাতি রয়েছে। বর্তমানকালে কুমারটুলির দুর্গা প্রতিমা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ইটালি, মালয়েশিয়া, সুইডেন এবং আফ্রিকার প্রবাসী বাঙালিদের কাছে সরবরাহ করা হয়ে থাকে। 1984 সালে প্রতিমা শিল্পী গোরাচাঁদ পাল এর প্রথম তৈরি করা মাটির দুর্গা প্রতিমা লন্ডনে রপ্তানি করা হয়, যেটা শিল্পপতি লক্ষ্মী মিত্তালের পূজা বলে পরিচিত। প্রেরণের ক্ষেত্রে আদর্শ ছিল। 2006 সালে কুমারটুলি থেকে 12,300টি দুর্গা প্রতিমা সরবরাহ করা হয়। প্রতি বছর বিশ্বের 93টি দেশে কলকাতার এই পটুয়াপাড়া থেকে প্রতিমা প্রেরণ করা হয়ে থাকে। এই সংখ্যা বর্তমানে আস্তে আস্তে আরও বৃদ্ধি পাচ্ছে এবং আরও বৃদ্ধি পাবে। অনেক পূর্ব ইউরোপীয় দেশ যেখানে পূর্বে ধর্মীয় উৎসবে নিষিদ্ধ ছিল, সেখান থেকেও এখন অনেক বরাত আসে। এই কুমারটুলির প্রতিমা শিল্পীরা অনেকেই দারিদ্র্যের মধ্যে দিন যাপন করেন। কুমারটুলির প্রতিমা শিল্পীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় হলেন মোহনবাসী রুদ্রপাল ও তার 2 পুত্র সনাতন রুদ্রপাল ও প্রদীপ রুদ্রপাল, গোরাচাঁদ পাল, প্রদ্যোৎ পাল, রাখাল পাল, গণেশ পাল, অলোক সেন, কার্তিক পাল, কেনা পাল প্রমুখ। বর্তমান যুগে থিম শিল্পীদের রমরমা সত্ত্বেও
সনাতন প্রতিমার গুণগ্রাহী আজও কুমারটুলি শিল্পীদের নিয়ে প্রতিমা নির্মাণ করা। পুরুষদের পাশাপাশি কুমারটুলিতে প্রায় 30 জন মহিলা প্রতিমা শিল্পীও আছেন। এদের মধ্যে মিনতি পাল, সোমা পাল, কাঞ্চি পাল ও চম্পারানী পাল বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রতিমা নির্মাতারা যারা নদিয়া থেকে এসেছিলেন তাদের পূর্বপুরুষরা দুটো শৈলীতে বিভক্ত ছিলেন। একটা হচ্ছে কংসনারায়ণী এবং আরেকটা বিষ্ণুপুরী। শৈলীগুলোর অনুসারে একটা সাধারণ প্ল্যাটফর্ম ছিল যার উপরে দেবী দুর্গা এবং তার পরিবারকে বিভিন্ন আকার ও উচ্চতায় সাথে একই রেখায় নির্মাণ করা হতো। এই মূর্তিগুলির সজ্জিত চালাগুলো হলো কৌশালী চালা, বৃন্দাবনী চালা, ইন্দ্রাণী চালা এবং ব্রাহ্মণী চালা। এদের মধ্যে থেকেই এক চালার জন্ম হয়। ভগবানের মূর্তি ও ছবি পুজো করা ভারতবর্ষের একটি প্রাচীন ধারা যা যুগ যুগ ধরে চলে আসছে। ওল্ড আর্কিওলজিক্যাল ফাইন্ড থেকে আমরা জানতে পারি বিশেষ করে বাংলায় প্রচলন ছিল টেরাকোটার দেবদেবীর মূর্তির। এদের পুজো করার চলও ছিল। 1757 যখন সিরাজদৌল্লার পরাজয় হয় পলাশীর যুদ্ধে, এটাই অফিসিয়ালি ব্রিটিশ রাজের সূচনা করে ভারতবর্ষে। এটাও বলা হয়ে থাকে কিছু সংখ্যক উচ্চ হিন্দু এলিট সোসাইটি যারা ব্রিটিশদের পক্ষ নিয়েছিলেন এবং সাহায্য করেছিলেন ওনাদের, তারা সিরাজউদ্দৌলার পরাজয়কে সেলিব্রেট করেছিলেন দুর্গাপূজা দিয়ে। কুমারটুলিতে প্রথম লোক আসে নদিয়ার, কিন্তু পার্টিশনের পরে লোকজন বিক্রমপুর, ঢাকা ইত্যাদি জায়গা থেকেও আসতে থাকে। কিন্তু তার আগে সমস্ত লোকই নদিয়ার ছিল। এখনও বর্তমানে 3/4 লোক নদিয়ার ও 1/4 লোক ঢাকা এবং বিক্রমপুরের। এদের নিয়ে পুরো কুমারটুলির মানুষজন। এবার আসি অ্যাকচুয়ালি প্রতিমা কি প্রসেসে বানানো হয় সেই ব্যাপারে। প্রতিমা বানাতে 2 ধরনের মাটি লাগে, শক্ত মাটি ও নরম বালি মাটি। প্রতিমা বানানো শুরু হয় বাঁশের কাঠামোয়, যা কাঠের ওপরে বসানো থাকে। কাঠামো তৈরি হলে প্রথমে মোষের কাঠামো খড় দিয়ে তৈরি করা হয়। তারপর তৈরি হয় খড়ের সিংহ এবং কাঠামোয় যুক্ত করা হয়। সিংহ তৈরি হলে অসুরের কাঠামোয় হাত দেওয়া হয়। সিংহ ও অসুর তৈরি হলে মা দুর্গার এক্সাক্ট পজিশন কাঠামোয় ফিক্সড করে রাখা হয়। আর এই যে পুরো প্রসেসটা, খড় বেঁধে বেঁধে দড়ি দিয়ে শেপ দেওয়া, এবং এই পুরো প্রসেসটাকে বলা হয় খড় বাঁধা। খড় বাঁধা হয়ে গেলে এর ওপরে মাটির প্রলেপ দিতে হয়। কাটা ধান, শক্ত মাটি খুব ভালোভাবে মিশিয়ে তৈরি করে খড়ের কাঠামোয় প্রলেপ দেওয়া হয়। ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এই কাঠামো খুব শক্ত হয়ে যায় এবং টকটক করলে কাঠের মতো শব্দ করে। যারা এসব করে, এইসব মজদুরদের যে যেরকম কাজের লোক তাকে সেরকম মজুরি দেওয়া হয়। যারা কিছুই জানে না তারা 200 টাকা রোজ পায় প্লাস খাওয়া। আর যারা ভালো কাজ করে, মানে একেবারে ফিনিশ অবধি করে, তারা 1000 টাকা থেকে 1200 টাকা রোজ পায় খাওয়া দাওয়া সমেত। কাঠামো শুকালে মা দুর্গা অসুরের মুখমণ্ডল তৈরি হয় মাটির ছাঁচে। মুখমণ্ডল কাঠামোয় বসানোর পর বডি ফরমেশন হয়। কোথায় মাসেল হবে, কোথায় কার কি, এইসব সমস্ত বেলে মাটি দিয়ে এইসব হয়। এই ডবল ক্লে যত শুকায় তত ফাটতে থাকে। এই যে মেলে মাটি দিয়ে মাসেল ইত্যাদি কোথায় কি সমস্ত কিছু তৈরি হলো, সেগুলো যত শুকাবে তত ফাটতে থাকে। বলা হয় যত ফাটবে তত শুকাবে ভিতর থেকে। এই চির ফাটাগুলো আবার মাটি ভেজানো জলে কটনের কাপড় দিয়ে ভিজিয়ে ভরা হয়। পুরো প্রতিমা এরমভাবে কভার করা হয়। এরপরে আঙুল তৈরি হয়। আঙুলের ডাইসে
4টে আঙুলে হয়ে যায়, কিন্তু বুড়ো আঙুল আলাদাভাবে করতে হয়, ডাইসে হয় না। শুকিয়ে গেলে 2 কোট সাদা মাটির প্রলেপ পুরো মূর্তির ওপর দেওয়া হয়। এরপরে শুরু হয় রং করা। ঠাকুরের জন্য আলাদা আলাদা শেড আছে, যেমন হলুদ হলো মা দুর্গার জন্যে, গোলাপি গণেশের জন্যে, ফর্সা রং কার্তিকের জন্যে, অসুর সবসময় সবুজ হয়, সরস্বতী সাদা হবে এবং লক্ষ্মীও হলুদ হবে। কালারের পর হয় চক্ষুদান। রং শুকালে অ্যারারুট পুরো স্প্রে করা হয়। অ্যারারুট না দিলে ভার্নিশ পুরো সারফেসটাকে কালো করে দেবে। ভার্নিশ একটা আলাদা গ্লেজ দেয় পুরো প্রতিমাকে। এরপর সাজসজ্জা করা হয়, শাড়ি পরানো হয়, অলংকার পরানো হয়, যে উদ্যোক্তাদের যেরকম চাহিদা সেই অনুযায়ী। কুমারটুলি অঞ্চলে নিজস্ব সার্বজনীন দুর্গাপূজার সূচনা হয় 1933 সালে। সে যুগের বিশিষ্ট প্রতিমাশিল্পী গোপেশ্বর পাল ছিলেন কুমারটুলি সর্বজনীনের প্রতিমার নির্মাতা। গোপেশ্বর পালের জন্যেই কুমারটুলির দেশে বিদেশে এত পরিচিতি। একচালা দুর্গাকে 5 চালা করার কৃতিত্ব তারই। কৃষ্ণনগরের ঘূর্ণিতে নামকরা মৃৎশিল্পী পরিবারে জন্ম হয় মৃৎশিল্পী গোপেশ্বর পালের। ঘূর্ণির তৎকালীন বিখ্যাত শিল্পী সতীশচন্দ্র পালের কাছে মৃৎশিল্পের হাতেখড়ি হয় ওনার। সম্পর্কে তিনি গোপেশ্বর পালের মামা। কলকাতায় আসার কিছুদিন পর কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের প্রতিনিধি হয়ে 1924 সালে ব্রিটিশ এম্পায়ার এক্সিবিশনে যোগ দিতে ইংল্যান্ডে যান গোপেশ্বর পাল। সেখানে মূর্তি গড়ার কলাকৌশল প্রদর্শন করে বিশেষভাবে সম্মানিত হন। বেলুড় মঠের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের অর্ধেক চোখ বোঝা শান্ত সুদর্শন মূর্তি গোপেশ্বর পাল দ্বারা নির্মিত। বেলুড় মঠের লোগোও ওনার তৈরি। 1938 সালে কুমারটুলি সর্বজনীনের নতুন সভাপতি হন নেতাজি সুভাষচন্দ্র বসু। তখন সর্বত্র পুজো হতো একচালা ঠাকুরের। এক বছর কুমারটুলির পূজার দুর্গা প্রতিমা পঞ্চমীর সন্ধ্যায় হঠাৎ করে অগ্নিকাণ্ডে মণ্ডপ সব পুড়ে ছাই হয়ে গেল। পরের দিনই বোধন কি করা যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু ও গোপেশ্বর পাল আলোচনা করে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। ঐতিহাসিক সিদ্ধান্তটি কী ছিল? ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল আলাদা আলাদা করে প্রতিমা করা হবে। সেই থেকে শুরু হলো আমাদের 5 চালার দুর্গাপুজো। এরপর আমরা ঘুরতে ঘুরতে কুমারটুলি দুর্গাচরণ স্ট্রিটে অন্যতম আরেকটি দ্রষ্টব্য স্থান ঢাকেশ্বরী মাতার মন্দিরে চলে এলাম। বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ঢাকেশ্বরী মন্দিরের মূল বিগ্রহে এখানে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। 1947 সালে বিশেষ বিমানে ঢাকা থেকে এই মূর্তিটি কলকাতায় নিয়ে আসা হয়। দেবী ঢাকেশ্বরীর বিগ্রহটি 800 বছরের বেশি পুরনো। মনে করা হয় এটি রাজা বল্লাল সেনের আমলের। দেশভাগ পরবর্তী সময়ে দেবীকে লুণ্ঠনের হাত থেকে বাঁচাতে রাজেন্দ্র কিশোর তিওয়ারি, মতান্তরে প্রহ্লাদ কিশোর তিওয়ারি এবং হরিহর চক্রবর্তী দেবীকে কলকাতায় নিয়ে আসেন। সৌভাগ্যক্রমে সন্ধ্যাবেলায় আমরা এমন সময় গেলাম যে
একটু পরেই দেবীর আরতি আরম্ভ হলো এবং আমরা এই দুর্লভ দৃশ্য দেখে ধন্য হলাম। আমরা দাঁড়িয়ে আছি এখন ঢাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। ক্লান্ত হয়ে গেলেন যখন আপনারা, তখন এই ঢাকেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি অবশ্যই টেস্ট করতে পারেন। হাইলি রেকমেন্ডেড, খুব ভালো মিষ্টি। একটু এগিয়েই শ্রী শ্রী পঞ্চানন্দ মন্দির ছিল, সেখানে আমরা দর্শন করলাম ও ভক্তিভরে প্রণাম করলাম। নর্থ কলকাতার গলি, বিখ্যাত লোকেদের বাড়ি, সরু সরু গলি নর্থ কলকাতার এই এক বৈশিষ্ট্য। বারান্দার কনস্ট্রাকশনও কিন্তু আলাদা, অন্যরকম। এই বাড়িটিকে দর্শন করে প্রণাম করার অনুরোধ রইল। এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বহুবার এসেছেন। এই বাড়ি নিয়ে আলাদা একটা ব্লগ করার আমার ইচ্ছা রইল, সেটা অন্য কোনো পর্বে হবে। কুমোরটুলি ঘুরতে ঘুরতে পেছন দিকটা, মানে ঘাটের দিকটা অবশ্যই আসবেন। এখানে রিল্যাক্স করা যায় গঙ্গার শোভা দেখতে দেখতে, সঙ্গে চা, টুকটাক খাবার ইত্যাদি পাওয়া যায়। আমরা পাশেই আবার লালুগুলোর দোকানের পাটার চর্বির ঘুগনি, ডিম সেদ্ধ, চা এসব খেয়েছিলাম এবং সামনেই কাশীমিত্র শ্মশান ঘাট। কি বললো? বাগবাজার স্টেশন এখান থেকে সোজা যেতে হবে 5 মিনিট। ঠিক আছে তো? আজ আমরা কুমোরটুলি গেছিলাম সবাই মিলে। তো যেহেতু 7 তারিখ শনিবার গণেশ পুজো, তাই আমাদের মধ্যে প্ল্যান হলো যে একটা গণেশ ঠাকুরের প্রতিমা কেনা। তাই কিনে ফেললাম এই গণেশ প্রতিমাটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে শনিবার দিনকে গণেশ পুজো করবেন। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া।